দর্শক এই রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে আজ মহান মে দিবস, শ্রমিকদের অধিকার আদায়ের দিন। অন্তত এই দিনেই শ্রমিকরা, সারা বিশ্বের শ্রমিকরা কাজ থেকে বিরত থাকেন, একই সঙ্গে নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার থাকেন। আজ বিশ্বব্যাপী সহ সারা বাংলাদেশেই নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি আসলে পালিত হয়েছে। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রমিকের অধিকার ও রাজনীতি। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। পরিচয় করে দিতে তাদের সঙ্গে আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। একেবারে ডান পাশে আছেন, আমার পাশে আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। দুজনকে স্বাগত যাচ্ছেন সাইন্স পলিটিক্সে। শুরুতেই রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শ্রমিকের অধিকারের সঙ্গে রাজনীতির মানে সম্পর্ক আসলে কতটা কাজে লাগে বাংলাদেশের ক্ষেত্রে একটু জানতে চাই। যে শ্রমিকদের নিয়ে মানে গঠনমূলক রাজনীতি কতটা হচ্ছে বাংলাদেশের, অন্যান্য দেশের কথা বাদে বাংলাদেশ নিয়ে একটু বলতে চাই। বাংলাদেশের শ্রমিকরা ব্যাপকভাবে বঞ্চিত। এখনও দেখা যাচ্ছে 3 যুগ আগের মজুরিও এখনও চলছে। পেট্রোল পাম্প সহ দেখা যাচ্ছে যে 16 খাতে বছরের পর বছর একই মজুরি, নানাভাবে বঞ্চনার শিকার শ্রমিকরা। সেই জায়গাটাই রাজনীতিবিদরা আসলে এই জায়গাটায় কতটা অ্যাড্রেস করতে পারেন আগের এখন একটু তুলনা। ধন্যবাদ। মহান মে দিবসে গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের শুভেচ্ছা জানাই শ্রমজীবী মানুষকে। আজকে আমাদের জীবন, প্রতিদিনের জীবনযাপন এবং আমাদের সমগ্র জীবন, এটা আসলে শ্রমিকের শ্রমের উপরই নির্ভরশীল। আজকে যে চাটা আমরা এখানে আমাদেরকে দেয়া হয়েছে, এই চা পাতা এই প্রচণ্ড গরমের মধ্যেও তুলছে যে চা শ্রমিক, দিনে সে মজুরি পাচ্ছে 170 টাকা। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে শ্রমিকরা কাজ করছে বলেই তো বিদ্যুতের আলোয় আমরা এখানে প্রোগ্রামটা করতে পারছি। আমাদের গায়ের পোশাক, পায়ের জুতো, এমনকি আমরা যারা মার্ক্সবাদী চিন্তা করি তারা দেখি যে মানুষের ভাষা এবং শব্দ ভাণ্ডার গড়ে তোলার ক্ষেত্রেও শ্রমজীবী মানুষের ভূমিকাটা কী। ফলে আমাদের মুখের খাবার থেকে মুখের ভাষা, সমস্ত কিছুর মধ্যে মানুষের শ্রম জড়িয়ে আছে। কিন্তু সেই শ্রমজীবী মানুষের অধিকার কতটুকু নিশ্চিত হয়েছে, এটাই আজকের আলোচনা। আমরা যদি প্রতিপাদ্য ধরি, কোনো অধিকারই শেষ পর্যন্ত অধিকার থাকে না যদি তারা আইন দ্বারা সুরক্ষিত না হয়। আর আইন সবসময় একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, যে আইন প্রণয়ন করবেন কারা, আইন প্রয়োগ করবেন কারা, আইন প্রয়োগ হবে কার উপরে। সেদিক দিয়ে যদি বিবেচনা করি, বাংলাদেশের 7,36,00,000 শ্রমজীবী মানুষ। আমাদের যদি প্রধান ক্ষেত্রগুলো দেখি, সেবামূলক খাত, উৎপাদনমূলক খাত এবং আমাদের কৃষি খাত। তা সেবামূলক খাতে আমাদের জিডিপির 54% মতো, উৎপাদনশীল খাতে এটা 34% মতো, আর কৃষি খাতে আমাদের 13%। কিন্তু যদি শ্রমশক্তির বিবেচনা করি, প্রায় 2,90,00,000 মতো শ্রমিক আছে আমাদের কৃষি খাতে। এই কৃষি খাতে যে শ্রমিকরা আছে তাদের কোনো ট্রেড ইউনিয়ন নাই, তাদের কোনো সংগঠন নাই। আবার ধরুন বাংলাদেশের শ্রমশক্তির শতকরা 85% উপরে হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাত। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক হলে তাদের না আছে নিয়োগপত্র, না আছে পরিচয়পত্র, না আছে সুনির্দিষ্ট কর্মঘণ্টা, না আছে সুনির্দিষ্ট মজুরি। তাহলে সব মিলিয়ে যে বিশাল শ্রম শক্তি। আবার যদি বলি শ্রমিকদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ট্রেড ইউনিয়ন। আমাদের 7,36,00,000 শ্রমজীবীর মধ্যে মাত্র 32,00,000 তারা কোনো না কোনো ট্রেড ইউনিয়নের সদস্য, বাকিরা ট্রেড ইউনিয়নের সদস্যও নন। 2,00,000 মতো আমাদের শিল্প প্রতিষ্ঠান ইউনিট আছে, তার মধ্যে মাত্র ট্রেড ইউনিয়নের সংখ্যা 10,000। তার মানে ট্রেড ইউনিয়নের সংখ্যা এবং ট্রেড ইউনিয়নের সদস্য সংখ্যা দুটোর ক্ষেত্রে একটা বিশাল মানে বলবো যে ব্যবধান আছে। বিশাল সংখ্যক শ্রমিক এই ট্রেড ইউনিয়নের অধিকার থেকেও বঞ্চিত। আবার ধরুন বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে ভোটারের সংখ্যা যদি 11 কোটি ধরি, তার মধ্যে 7,36,00,000 তো শ্রমজীবী মানুষ। তাদের যদি ট্রেড ইউনিয়ন রাইটটা ঠিক মতো এক্সারসাইজ না হয়, তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি কীভাবে এক্সারসাইজড হবে? বাংলাদেশের শিল্প খাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে দুইটা জায়গায় কিন্তু ডেমোক্রেটিক চর্চাটা কম, যে কারণে গোটা দেশে গণতন্ত্রের চর্চাটাও এই দুর্বল এবং ভঙ্গুর অবস্থায় আছে। যারা রাজনীতি করেন আপনারা, এই জায়গাটাই আসলে কতটা আপনারা কাজ করতে পারেন? এই জায়গাটাই আমরা এই যে ধরেন শ্রমিকরা তো মানে শ্রমিকদের পথে নামানো তো সহজ, মানে খুব কঠিন বলে আমার মনে হয় না, কারণ তাদের নিজেদের স্বার্থেই তারা আন্দোলনে সম্পৃক্ত হয়। আগের যে শ্রমিক আন্দোলনগুলো দেখেন তাদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, এখন সেই বিষয়গুলো আসলে কতটা আছে? এখানে এখন আমি পরের ধাপে যেখানে আসছিলাম, তাহলে যে কারণে
1886 সালের শিকাগোর হেমার্কেট সেই ঘটনার পর 1890 সাল থেকে যখন বিশ্বব্যাপী মে দিবস পালনটা শুরু হলো, এরপরে প্রথম বিশ্বযুদ্ধ, গোটা দুনিয়া বাণিজ্য এবং যুদ্ধে রক্তাক্ত হলো। তারপরে প্রতিষ্ঠিত ILO। 1919 সালে ILO প্রতিষ্ঠিত হওয়ার পর ILOর ফার্স্ট কনভেনশন ছিল কর্মঘণ্টা হতে হবে 8 ঘন্টা। খেয়াল করে দেখুন, পৃথিবীতে 196টা দেশের মধ্যে যতগুলো পুঁজিবাদী দেশ আছে, কোনো পুঁজিবাদী দেশ 8 ঘন্টা শ্রম আইন বাস্তবায়ন করে না। এখন যারা নতুন করেছে, মার্কস যেটা বলেছিলেন, মাস, দিন, এমনকি ঘন্টা ভাগ করে করে একজন শ্রমিকের শ্রমশক্তিকে কেনাবেচা করা হয়। এখন আমরা ঘন্টা প্রতি শ্রমিকের শ্রম বিক্রি হচ্ছে। ফলে ইনফর্মাল ওয়ার্কার যারা, তাদের যখন ঘন্টা প্রতি শ্রম বিক্রি হয়, তাদের যখন সুনির্দিষ্ট কর্মঘণ্টা থাকে না, তখন তাদের ট্রেড ইউনিয়ন রাইট তো দূরের কথা, একজন ওয়ার্কার হিসেবে তার যে সাধারণ রাইট সেটাও কিন্তু এস্টাবলিশ করা কঠিন হয়ে যায়। এরপরে আছে যদি আইনের প্রশ্ন বলে, শ্রম আইন। বাংলাদেশের একটা শ্রম আইন আছে 2006 সালে, 25টা আইন। আমরা জানি বাংলাদেশের এই ভূখণ্ডে প্রথম শ্রম আইন তৈরি হয়েছিল 1926 সালে, ব্রিটিশরা করেছিল। ব্রিটিশদের প্রবর্তিত আইন, পাকিস্তানিদের প্রবর্তিত আইন এবং তারপরে সেগুলো অন্য আইনগুলোকে 25টা আইনকে সংকলিত করে 2006 সালে শ্রম আইন 2006 করা হয়। কিন্তু সেই শ্রম আইনেও 354টা ধারার মধ্যে বেশিরভাগ ধারাগুলোতে আমরা দেখেছি কিভাবে শ্রমিকদের অধিকারটাকে সংকুচিত করে রাখা যায়, কখনো কখনো কোথাও কোথাও কার্টেল করা যায়। যে আইনের এমন এক বিধিনিষেধ তৈরি করা হয়েছে যাতে ট্রেড ইউনিয়ন করাটাই জটিল হয়ে যায়। ফলে যদি আইন প্রণয়নের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তাহলে সেই রাজনৈতিক পরিকল্পনাটাই এমন যে শ্রমিকদেরকে সংগঠিত হওয়ার ক্ষেত্রে একটা বাধা আছে। জি, একটু নিয়ে আসি ব্যারিস্টার চন্দ্রভূষণ বড়ুয়া, যেই লাস্ট লাইন যেটি বলছিলেন যে মানে ট্রেড ইউনিয়ন করাটাই জটিল, যে ট্রেড ইউনিয়নগুলো মূলত আসলে শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে। রাজনীতিতেও আপনি যখন সভা সমাবেশ দেখেন, সেই জায়গায় একটা বড় অংশের আসলে শ্রমিকরাই থাকে, নানা ক্ষেত্রের কর্মজীবী মানুষই থাকে। সেই জায়গাটাই কি রাজনীতিতে শ্রমিকরা বেশি ব্যবহৃত হয় নিজেদের স্বার্থ আদায়ের ক্ষেত্রে বা স্বার্থ আদায়ের চেয়ে? ধন্যবাদ আমার অত্যন্ত প্রীতিভাজন সহ আলোচক রতন ভাই। আপনারা জানেন যে আমি সারা বিশ্বের উদাহরণের দিকে যাচ্ছি না এই মুহূর্তে, আমি ফোকাস থাকছি বাংলাদেশ নিয়ে। মহান মুক্তিযুদ্ধে আমাদের এবং মুক্তিযুদ্ধ পূর্ববর্তী যে স্বাধিকার আন্দোলন 60-70 দশক ধরে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইদের, নেতাকর্মীদের যে অত্যন্ত বড় ত্যাগ সেটি, এবং পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শ্রমিকদের ত্যাগ, এটি একেবারে রাজনৈতিক প্রক্রিয়ার অপরিহার্য অংশ হয়েছে। আপনি দেখেন, একসময় বলা হতো যে আদমজি থেকে মিছিল না আসলে কোনো বড় বস্ত্র শ্রমিক রয়েছেন। আমি একেবারে মনে করি যে রতন ভাই যে পরিসংখ্যানগুলো তুলে ধরলেন, তার বাইরে গিয়েও আমি বলতে পারি যে মোটা দাগে এদেশের রাজনৈতিক নেতৃত্ব, আমি রাজনৈতিক নেতৃত্ব বলছি, সরকার বলছে না, মোটা দাগে শ্রমিকদের অধিকারগুলো এবং আইনি সুরক্ষা দিয়ে নিশ্চিত করতে চেয়েছে একেবারে শুরু থেকে। আমি বঙ্গবন্ধুর কথা বলতে পারি যে 4 নভেম্বর 72 সালে যখন সংবিধান যেদিন আমাদের গ্রহণ করা হলো, তিনি সেদিনও বলছেন যে আমি শোষিতের গণতন্ত্র করতে চাই। আমি এখানে নাম ধরে বলেছেন, ডক্টর কামাল সাহেব বলছেন যে এই ইস্পাহানি, বাওয়ানি এদের বিপরীতে আমি শোষিতের গণতন্ত্রটা করতে চাই। এমনকি পরে উনি যখন বাকশাল করলেন, আপনি দেখবেন যে কৃষক, শ্রমিক, আওয়ামী লীগ এবং শ্রমিকদের যে অধিকারগুলো শুধু যে আইনি সুরক্ষা শুধু নয়, যে আপনার সম্পদে জাতীয়করণ করে এর আগে সম্পদে যে এবং ব্যবস্থাপনায় তার যে শরিকানাটা নিশ্চিত করেছেন। তারপর তো 75-এর পর সব উল্টে পাল্টে গেল, এগুলো চলে গেল। আবার আপনি লক্ষ্য করে দেখবেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তখন গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ওই যে 10 টাকার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করা কৃষি শ্রমিকদের জন্য কৃষক এবং ভর্তুকি দেওয়া, এই ধরনের কিছু কাজ করেছেন। কিন্তু একটা খুবই অপ্রাতিষ্ঠানিক খাত আমি মনে করি যে গৃহকর্মীদের, ঘরে যাদের আমাদের গৃহকর্মী আছে, আপনি লক্ষ্য করে দেখবেন এরা কম বেশি কিন্তু শিশু,
একেবারে 18 তো পরের কথা, একেবারে 11, 12, 13 বছর পর্যন্ত হয়। আমার মনে হয় যে এই বিষয়টা এখনো ঠিকমতো অ্যাড্রেস করা হয়নি। যেটা আপনাকে জানতে চাচ্ছিলাম যে মানে মোটা দাগে যারা শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায়, এদের বিষয়টা আসলে কেউ ভাবছে বলে আপনার মনে হয় কিনা? দেখুন, করোনার সময় এখনো মানে ওয়ার্ল্ড ওয়াইড মজুরির যে জায়গা গেছে, ধরেন আপনি মানে বিভিন্ন দেশে যেটি হয়, মানে উন্নত দেশে যেটি হয়েছে, যেটি ছোট কাজ, যে কাজটা কেউ করতে চায় না, আমরা যে কাজগুলোকে ছোট কাজ বলি, সেগুলোর মজুরি অনেক বেশি হয়। বাংলাদেশে সেটি দেখা গেল যে মানে অনেক কম। আপনি পেট্রোল পাম্পের ক্ষেত্রে দেখবেন যে এখনো মজুরি অনেক কম, বহু বছর আগে। হ্যাঁ, তো সেই জায়গাটাই মানে এই জায়গাটাই চাইলে তো বিরোধী, অ্যাটলিস্ট সরকার না চাইলেও বিরোধী পক্ষগুলো এইগুলো নিয়ে আন্দোলন করতে পারে, দাবি তুলতে পারে। সেই শ্রমিকদের কথা আসলে ভাবছে কেউ বলে মনে হয় কিনা? ইউ আর ভেরি মাচ কারেক্ট। আমার মনে হয় উই বিকেম টু মাচ সেলফ সেন্টার্ড। কারণ শ্রমিকদের ব্যবহার করা হয়েছে। এবং দেখেন যে পোশাক শ্রমিকের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে যখন কারখানাটি ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, বলে না যে আমাদের কক্সবাজার অঞ্চলে একটা কথা আছে যে যার নুন খাই তার গুণ গাই। তো আপনি লক্ষ্য করে দেখবেন যে ওই তার যখন কর্মক্ষেত্রটাই ধ্বংস হয়ে যায়, তাতে কার ক্ষতি হয়। আবার আমাদের যে গ্লোবাল কম্পিটিটিভনেস, ওখানেও কিন্তু তাদের একটি বড় অবদান আছে। আবার এটাও দেখেন যে মাত্র 1 পেনি বাড়ানোর জন্য আমাদের যারা এটা পাঠান মালিক, তারা বাইরের সাথে তাদের কি পরিমাণ দেন দরবার করতে, একেবারে 1 পয়সার জন্য সেরকম করা হয়। তো আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন এটা ঠিক, এই বিষয়ে প্রচুর কাজ করবার আছে। এবং বিশেষ করে শ্রমিক সংগঠনগুলো, আপনি দেখবেন যে আবার আরেকটা বিপদ, একেবারে বিশুদ্ধ শ্রমিক স্বার্থ নিয়ে শ্রমিক সংগঠনগুলো বা প্ল্যাটফর্মগুলো দাঁড়ানোর আপনার কিন্তু রেকর্ডগুলো বিরল হয়ে যাচ্ছে। তার এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করছে, তাকে ব্যবহার করবার, আপনি যেটা বারবার শব্দটি বললেন। তো এই যে বিশুদ্ধ শ্রমিক স্বার্থ নিয়ে কাজ না করবার যে একটি বিষয়, কেন করছে না শ্রমিক সংগঠন? শ্রমিকদের জন্য শ্রমিক সংগঠন কি করছে? এমনি ধরেন শ্রমিক সংগঠন কিন্তু আইন অনুযায়ী তেমন কিছু করতে পারে না। করতে পারে হলো নির্দিষ্ট কারখানার যে ইউনিট, তারা আইন তাদেরকে স্বীকৃতি দেয়, তারা বার্গেন করতে পারে, কালেকটিভ করতে পারে, চুক্তি স্বাক্ষর, এগুলো করতে পারেন। এবং তারা আপনার দাবি তুলতে পারেন। দাবি শুধু তুলতে পারেন না, এটা বাস্তবায়ন করবার জন্য ধর্মঘট ডাকতে পারেন, ভোটাভুটি করতে হয়, অনেক বিষয় আছে। তো আছে, আমি এই যে দেখলাম গত 2 সপ্তাহে লন্ডনের আমাদের যারা যে পরিবহন শ্রমিক মেট্রোর, তারা 2বার ধর্মঘট করেছে এবং এই মাসে আরো 2বার করতে যাচ্ছে। তো ওই যে একেবারে তারা কিন্তু একেবারে শ্রমিকদের বিশুদ্ধ শ্রমিক স্বার্থ নিয়েই কাজ করে। এই সুযোগে তারা একটা রাজনীতি ঢুকিয়ে দিয়ে এর মধ্যে এটাকে অন্যদিকে নিয়ে যায় না। আমাদের এখানে সমস্যা হচ্ছে এটা, আপনি গরম বেশি পড়েছে, ওই দিন এক লোক বললো যে সরকার দায়ী, ঠান্ডা বেশি পড়েছে সরকার দায়ী, এইরকম একটা মানে জেনারেলাইজ করে ফেলা হয়। আমি খুবই আজকের এই দিনে আমি খুবই আশা করব, বিশেষ করে আমি নিজেও অনেকবার এটি বলেছি আরও কয়েকটা প্ল্যাটফর্মে, আমাদের যে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা, গৃহ কর্মী যারা, রিক্সা শ্রমিক যারা, তাদের সুরক্ষার বলয়টা আমার মনে হয় আরেকটু প্রাতিষ্ঠানিক করবার খুবই সুযোগ আছে। জি, একটু রাজিকুজ্জামান রতন, একটু জানতে চাই যে মানে যেটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের জন্য কি করছে বলে আপনার মনে হয়? এখন তো যেটি একটু টাচ করেছেন সেটি হচ্ছে যে বড় 2 দল সহ অন্যান্য রাজনৈতিক দলের বিষয়টা আছে। আওয়ামী লীগের জাতীয় শ্রমিক লীগ, বিএনপির জাতীয় শ্রমিক দল, আজকেও সমাবেশ ছিল রাজধানী ঢাকায়, ভোটের পরে প্রথম বড় 2 দলের সমাবেশ। এরা শ্রমিকদের জন্য আসলে কি করে, নাকি এরা পুরোপুরি রাজনীতি, আমাদের যে মূলধারা রাজনীতি একরকম বলা হয় যে মানে স্বার্থের রাজনীতি, সেটার সঙ্গে মিলেমিশে একাকার? বাংলাদেশ খুবই রাজনীতিতে আগ্রহী জনগোষ্ঠীর দেশ। জি, ফলে এখানে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের একটা বিপুল অংশগ্রহণ ঘটে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের যে ভাষা আন্দোলন, আমরা বলি যে মোস্তফা, সালাম, বরকত, জব্বার, আমরা কিন্তু খেয়াল করি না এর মধ্যে কয়জন শ্রমিক ছিলেন, কয়জন ছাত্র ছিলেন। সালাম নিজে একজন শ্রমিক ছিলেন। আচ্ছা, জব্বার একজন শ্রমিক ছিলেন। আচ্ছা, তারপর আমাদের আসলে শিক্ষা আন্দোলন, মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ, 3 জনের কেউই ছাত্র ছিলেন না, 3 জনে কিন্তু শ্রমজীবী মানুষ ছিলেন। তারপর আমরা যদি 69 গণ অভ্যুত্থানের কথা বলি, আসাদ মৃত্যুবরণ করলেন, শিক্ষা জীবন শেষ করে তিনি কিন্তু কৃষক সংগঠক হিসেবে কাজ করেছেন। এবং মুক্তিযুদ্ধের 87% যে মুক্তিযোদ্ধা তারা ছিল শ্রমিক এবং কৃষক। ফলে সবসময়, এবং আমরা যে 6 দফা আন্দোলনের কথা বলি, 6 দফা কিন্তু শক্তিশালী হয়েছে মনু মিয়ার রক্তে।
তেজগাঁর মন্দিরে জীবন দিয়েছিলেন। এমনি করে কিংবা যেটা বললেন দাদা একটু আগে যে আদমজি থেকে বাওয়ানি থেকে শ্রমিক না এলে মানে পল্টন মাঠ ভর্তি হওয়া বা সোহরাওয়ার্দী উদ্যান ভর্তি হওয়াটা কঠিন হয়ে যেত। তার মানে আমাদের সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল কি শ্রমিকদের দৈনন্দিন জীবনের চাওয়ার সঙ্গে সঙ্গে একটা মুক্তির আকুতি তাদের যুক্ত ছিল। তারা মনে করেছে যে এই সংগ্রামের মধ্যে একটা মুক্তি আসবে। এখন কি স্বাধীনতার পরে যদি আমরা দেখি যে আমাদের এখানে যে কয়েকটা জিনিস খেয়াল করুন, যে এখন যদি আমরা দেখি বাংলাদেশের সরকারি হিসাব মতো 105 ধরনের কাজ আছে। জি, আমরা আবার আমাদের সংগঠন সমস্থানিক শ্রমিক ফ্রন্ট সহ হিসাব করে দেখেছি প্রায় 400 ধরনের কাজ আছে। মজুরি বোর্ড আছে 43টা ক্ষেত্রে। আইনে বলা আছে প্রতি 5 বছর পর পর মজুরি পুনর্নির্ধারিত হবে। আচ্ছা 5 বছর দ্রব্যমূল্য কি এক জায়গায় থাকে না, কিন্তু মজুরি নির্ধারণের আইন হচ্ছে 5 বছর পর পর। যখন শ্রমিকরা একটা ভায়োলেন্ট আপসার্জ হয় তখন হয়তো কখনো কখনো 3 বছর পর একটা মজুরি নির্ধারণ হয়, এবং যেখানে কোনো চাপ নাই সেখানে আপনি খেয়াল করে দেখুন গত 19 বছরে কোনো মজুরি পুনর্নির্ধারণ হয়নি। 43টা সেক্টরের মধ্যে 29টা সেক্টরে গত 5 বছরে কিন্তু মজুরি পুনর্নির্ধারিত হয়নি। তাহলে এই শ্রমিকরা কিন্তু হয় বাংলাদেশের ক্ষমতাসীন দলের সঙ্গে আছেন অথবা ক্ষমতা প্রত্যাশী দলের সঙ্গে আছেন, এবং এটা নিয়ে কোনো চাপও নেই। হ্যাঁ, কারণ হয়েছে কি শ্রমিক অধিকারের প্রশ্নটা এটার সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত হয়ে আছে ট্রেড ইউনিয়ন রাইটস। ট্রেড ইউনিয়নকে বলা হয় স্কুল, শ্রমিকদের প্রশিক্ষিত হবার স্কুল। ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে যেহেতু পদে পদে বাধা আছে, বলা ছিল কি একটা প্রতিষ্ঠানে কমপক্ষে 30 জন সদস্য তারা যদি মানে একটা ট্রেড ইউনিয়নের মেম্বার হতে চান তারপরে তিনি ট্রেড ইউনিয়ন হওয়ার জন্য আবেদন করবেন। এখন সেটাকে কমিয়ে 20 ভাগে আনা হয়েছে, বলা হচ্ছে নাকি 15তে নিয়ে আসা হবে। আচ্ছা নিয়ে এলেন, যেখানে 10,000 শ্রমিক আছে সেখানে অন্তত তাহলে 1,500 শ্রমিক লাগবে, 15% যদি হয় তাহলে একত্রিত হয়ে তারপর বলবেন আমরা একটা ইউনিয়ন করব। শ্রম আইনের 26 ধারায় আছে যে কোনো সময়ে মালিক চাইলে যে কোনো শ্রমিককে কর্মচ্যুত করতে পারবেন। আচ্ছা যদি তিনি কর্মচ্যুত করেন, আবার শ্রম আইনের 180 ধারায় আছে যদি তিনি স্থায়ী শ্রমিক না হন তাহলে ট্রেড ইউনিয়নের কর্মকর্তা হতে পারবেন না। তাহলে যখনই তিনি দেখছেন যে কেউ ট্রেড ইউনিয়ন সংগঠিত করার চেষ্টা করছেন তখনই সে ছাঁটাইয়ের খড়গ তার উপর নেমে আসছে। তাহলে যে ট্রেড ইউনিয়নগুলো আছে, আমি যদি বলি 10,000-এর মতো ট্রেড ইউনিয়ন এখনো আছে, এদের একটা বিরাট অংশ তারা শুধুমাত্র যদি অস্তিত্ব রক্ষার কারণে যে সরকার যখন ক্ষমতা থাকে তার দিকে ঢলে পড়েন, ফলে সরকারের অনুগ্রহ পেতে চান। আবার কখনো কখনো তাদেরকে কাজে লাগানো হয় বলে সেই ট্রেড ইউনিয়নের নেতারা শ্রমিক স্বার্থ দেখার চাইতেও নিজেদের স্বার্থ দেখার প্রবণতা তাদের বেশি থাকে। ফলে ট্রেড ইউনিয়ন নাই, এটা একটা সংকট। আর ট্রেড ইউনিয়ন যেগুলো আছে সেগুলো ক্ষমতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে থাকে। এই একটা বড় ক্রাইসিস যেমন আছে, তার পাশাপাশি যেটা বললেন প্রশান্তদা যে আমাদের গৃহকর্মীর বিষয়টা, আমাদের শ্রম আইনে 1-4 ধারায় বলাই হয়েছে গৃহকর্মীরা ট্রেড ইউনিয়ন করতে পারবে না। আমরা 2006 সাল থেকে এইটা নিয়ে এত বিতর্ক করছি, এবারও আমরা এটাকে রাজি করাতে পারলাম না। আমাদের ঢাকা শহর সহ সারা দেশে প্রাইভেট গাড়ি চালকের সংখ্যা প্রায় 17 লক্ষ। জি, তাদের ট্রেড ইউনিয়ন করার কোনো রাইট নাই। আমাদের আইএলও কনভেনশন 189 গৃহকর্মীদের অধিকারের প্রশ্ন, সেই কনভেনশন যেদিন পাশ হয় সেই অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিল বাংলাদেশ। বাংলাদেশের সভাপতিত্বে যে কনভেনশনটা পাশ হয়েছে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেই কনভেনশন রেটিফাই করে নাই। যেহেতু গৃহকর্মী কনভেনশন রেটিফাই করে নাই, সেই অনুযায়ী আইন হয় নাই। বলেছে গৃহকর্মীদের একটা সুরক্ষা নীতিমালা আছে, আসলে নীতিমালা তো আইন ছাড়া প্রয়োগ হয় না। ফলে গৃহকর্মীদের মতো এরকম একটা পরিস্থিতিতে যারা আছেন তাদের ট্রেড ইউনিয়ন রাইট নেই। আবার ধরুন যেখানে ড্রাইভারদের মতো এত ভাইব্রেন্ট মানে একটা পেশা সেখানেই নেই, সেখানে তো গৃহকর্মী অনেক দূরের পথ। তার সঙ্গে যেটা শিশু শ্রমিকের ব্যাপারে প্রশান্ত দাদা উদ্বেগ প্রকাশ করলেন, 34 লক্ষ আমাদের এখানে শিশু শ্রমিক আছে, তার মধ্যে 12 লক্ষ শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। কেন এই ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা নিয়োজিত হয়? শিশুর বাবা মার রোজগার কম বলেই তো শিশু কর্মক্ষেত্রে এসছে। ফলে এখানে ন্যায্য মজুরির প্রশ্নটাও যুক্ত হয়ে আছে। মে দিবসের যে 8 ঘন্টা কর্মদিবসের দাবি ছিল তার অন্তরালে এই আকুতিটা ছিল, এমন একটা মজুরি চাই যা দিয়ে আমি আমার জীবন এবং জীবিকাকে নির্বাহ করতে পারবো। সেই ন্যায্য মজুরিটা না থাকার কারণে বাবার সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে সঙ্গে সন্তানটাকেও এখন কাজের শ্রমের বাজারে যুক্ত হতে হচ্ছে। আর একটা খুবই মানে একটা ত্রুটিপূর্ণ বিচার পদ্ধতি আমাদের এখানে আছে, সেটা হলো বেকারের সংখ্যা। বলা হয়েছে কেউ যদি সপ্তাহে 1 ঘন্টা কাজ করেন তাহলে তিনি বেকার হবেন না। তাহলে বাংলাদেশে এমন কি অর্থনৈতিক পরিস্থিতি আছে যে সপ্তাহে 1 ঘন্টা কাজ করে 1 সপ্তাহ চলার মতন রোজগার করা সম্ভব? ফলে সেই দিক থেকে দেখছি আমাদের নাকি বেকার এখন 26 লাখ।
তাহলে বেকারের সংখ্যাটা কম দেখানোর জন্য যে প্যারামিটারটা দাঁড় করানো হয়েছে, তাহলে যে বেকার যুবক, প্রতি বছর শ্রমের বাজারে 22 লক্ষ যুবক যুবতী আসছে, তাদের মধ্যে মাত্র 6 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা হয় বলে ধারণা করা। সরকার প্রতি 2 বছরে সব মিলিয়ে 1.5 লক্ষ কর্মসংস্থান করতে পারে, বাকিগুলো বেসরকারি খাতে হয়। আর একটা বিরাট একটা অংশ উন্মুখ হয়ে থাকে দেশের বাইরে, জায়গা জমি বিক্রি করে হলেও দেশের বাইরে গিয়ে যদি কাজ পায়। তা আমাদের শ্রমশক্তির 50% যারা কর্মক্ষেত্রে আসে, 22 লক্ষ আসলে প্রায় প্রতি বছর 10 লক্ষকে আমরা ঠেলে পাঠিয়ে দিচ্ছি দেশের বাইরে। যে শ্রমশক্তি দেশে কাজ করার কথা ছিল, তার পরিবেশটা আমরা তৈরি করতে পারি নাই। সে শ্রম বিক্রি করবার জন্য, নিজের জায়গা বিক্রি করে শ্রম বিক্রি করবার জন্য বিদেশের বাজারে যাচ্ছে। ফলে সব মিলিয়ে আমরা যদি বলি আমাদের শ্রম পরিস্থিতি এবং শ্রম বাজার যদি দেখি, তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলের ভূমিকা। ফলে রাজনৈতিক দলে এই শ্রমজীবী মানুষদেরকে কখনো কখনো তাদের ভাড়া খাটা শ্রমিক হিসেবে ব্যবহার করার প্রবণতা আছে বলে তারা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রাইট, শ্রমিকদের কর্মক্ষেত্র সুনিশ্চিত করা, শ্রমিকদের নিয়োগপত্র পরিচয়পত্রের দাবিটাকে তুলে ধরা এবং শ্রমিকদের গ্র্যাচুইটি, পেনশন এগুলোর ব্যাপারে কথা বলার ক্ষেত্রে চাইতেও তারা রাজনৈতিক ইস্যুর মধ্যে ক্ষমতা বদলের ইস্যুটাকে অনেক বেশি সামনে নিয়ে আসে। অনেক ধন্যবাদ স্যার প্রশান্ত ভূষণ বড়ুয়া। জি, আমি একটু আপনাকে একটু সাপ্লিমেন্ট করি। বিদেশে যাওয়াটা কিন্তু একদিক থেকে ইতিবাচক। আমি লক্ষ্য করেছি বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেখানে আমাদের শ্রমশক্তি কর্মে নিয়োজিত রয়েছে, আমি সুযোগ পেলেই আমি একদিনের জন্য গেলেও তাদের অন্তত কয়েকজনের কর্মক্ষেত্রে বাসায় যাওয়ার চেষ্টা করি। তারা ইমপ্রুভ করছে অনেক। তবে যেটা বলছিলেন যে দেশের বাস্তবতার কারণেই বেশিরভাগ বিদেশে যাচ্ছে, সেটা তো নিশ্চয়ই আমরা তাদেরকে দেশে যদি সেই পরিবেশ, আমাদের যে না এখানে একটা আপনার যে মুদ্রার যে বিনিময় মূল্য দিনারের সাথে বা অন্য এর সাথে, ডলারের সাথে বা অন্যদের সাথে আমাদের যে একটা বড় সুবিধা আমরা পাই, এক দিনার পাঠালে কত হয়, এটা কিন্তু বড় উপকার আছে। এবং গ্রামে বিশেষ করে তার পরিবার, তার আত্মীয় স্বজন এবং গ্রামীণ অর্থনীতিতে যে আমাদের একটা ফ্রেশ ক্যাশ ফ্লো ইনজেকশন হয়, তার একটি বড় অংশ কিন্তু আসে আমাদের এই ফরেক্স থেকে। এবং এখন আমি লক্ষ্য করে দেখেছি যে একটু যদি দক্ষ করে পাঠানো যায়, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এটা ওদিন আমাদের মঞ্জু স্যারও লিখেছেন, সৈয়দ মঞ্জুল ইসলাম, যে একই ট্রেডে আমাদের ছেলেটা বেতন পাচ্ছে 1600 দিরহাম, ফিলিপিন্স এবং অন্য দেশের সে পাচ্ছে একই ট্রেডে 2600। কেন? সে একটু লাইটটা খুলতে পারে, কোথাও এক্সটিংগুইশার সে পানি দিবে, কোথাও ফোম দিবে, এটা জানে। তা আমরা যদি একটু দক্ষ করে পাঠাতে পারি, আমাদের কিন্তু এটা একটা বড় শ্রম বাজার, ভিতরে হোক বাইরে হোক শ্রম বাজার আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী, যেমন ভারতের বিরাট একটি অংশ, ফিলিপিন্সের। আপনি যদি ইউরোপের কোনো দেশে হঠাৎ করে হসপিটালে ঘুম থেকে উঠেন, হঠাৎ মনে হতে পারে যে আপনি ফিলিপিন্সে আছেন, যদি নার্স দেখেন। আর যদি ডক্টর দেখেন, আপনি মনে করবেন আপনি ভারতে আছেন। হায়দ্রাবাদ কেন্দ্রিক, মুম্বাইয়ের সব ডক্টরসরা ওখানে আছে। তো আমরা পাশাপাশি কম দক্ষ, অল্প দক্ষ, এইটি পাশাপাশি আমরা দক্ষতা বৃদ্ধি, এই যে আমরা বলি যে ডিভিডেন্ডটা, এটা আনতে পারি। কিন্তু আপাতত আমার মনে হয়, আমি রতন ভাইয়ের সাথে ভীষণ একমত, আপাতত আমরা একেবারে যারা পেরিফেরাল অবস্থানে আছে, ধরেন রিক্সা যারা চালান, ড্রাইভার যারা আছেন এবং গৃহকর্মী যারা আছেন, তাদের সুরক্ষা বলয়টা আমরা আরও বেশি করে, এই যে দেখেন যে শিশুকর্মী মারা যাচ্ছেন, ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে, নানাভাবে নির্যাতন হচ্ছে অনেক সময়, আর তাদের তো কোনো বেতন কাঠামো হয়তো ওভাবে নাই। এইগুলো আমাদের বোধহয় আরেকটু বেশি দেওয়া উচিত সুরক্ষা। তাদের এই যে ন্যায্য মজুরির যে বিষয়টা দীর্ঘদিন ধরে, মানে ধরেন এটা তো জন্মের পর থেকে শুনছেন ন্যায্য মজুরি, সেই জায়গাটাই যেটা বলছিলেন যে ন্যায্য মজুরি পায় না বলে শিশু শ্রমের জায়গাটাও খুব ভালনারেবল এখন। এইটা আছে। আপনি দেখেন যে চা শ্রমিকদের কিছুদিন আগে, অনেকদিন পর বাড়ানো হলো, কতবার আবার, হ্যাঁ সেটি একটি প্রশ্ন, তুলনামূলক প্রশ্ন, কিন্তু বাড়ানোর প্রক্রিয়াটা শুরু হয়েছে। শ্রমিক এত কম টাকা পাবে? হ্যাঁ, ওটা বোধহয় আরেকটা বিষয় আমি যে দেখলাম, ওটা হয়তো আইনে আছে, তো বাস্তবে বোধহয় অত কমে কাজ কেউ করছে না। কারণ ওই যে ওখানেই রিপোর্টেই আছে, দেখলাম যে কেউ কাউকে 3000 টাকা দিচ্ছে, কাউকে, অথচ এখানে তো আছে কম 900-800 টাকা, 37 টাকা, যাকে দিচ্ছে এটা কম। কিন্তু আইনটাও পরিবর্তন করা জরুরি, কারণ দ্যাট উইল এনকারেজ দ্য পিপল, তাই না? আমি এটা খুবই একমত। কিন্তু আমার মনে হয় কি, এখানে আজকের যদি আমি একটা রিজলভ ধরি মেয়েদিনের, আজকে এই যে প্রধানমন্ত্রী বলেছেন যে পোশাক শ্রমিকদের বেতন মজুরি তখনই বাড়বে যখন যারা ক্রেতা তারা যদি
বেশি দামে আসলে পোশাক কেনে? না, ইতিমধ্যে তো কয়েক দফা বাড়িয়েছে, সেই আমরা পরিসংখ্যানটাও উনি দিয়েছেন, সেটাও করছেন। কিন্তু আরেকটা বিষয় যে একটু আগে বললাম, ক্রেতারা 1 পয়সা বাড়ানোর কথা বললে একেবারে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এরকম একটা প্রতিরোধ করে। এমনকি করোনার সময়ও তারা কিন্তু এই প্রণোদনাটা দিতে রাজি হয়নি। আরেকটা বিষয় হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন, এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের যারা শ্রমিক, যারা দেশে কাজ করছে, তাদের শ্রমিকদের স্বার্থ কতটা সুরক্ষিত রাখে, তাদের জন্য ন্যায্য মজুরি কতটা নিশ্চিত করতে পারছি? না, ওটা পোশাক শ্রমিকদের বিষয়টা তো বাইরের সঙ্গে বাইরের সঙ্গে, আমাদের দেশে যেসব শ্রমিকরা কাজ করছে, হ্যাঁ, আমি তো একেবারে আমার বলতে কোনো দ্বিধা নেই। আমাদের যারা শিল্প মালিক, যে বৈষম্য দিন দিন বাড়ছে, এই কারণেই তো একদিকে শিল্প মালিক, আরেকদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর তদারকি, এবং সবচেয়ে বড় কথা আইনের প্রয়োগটা আরেকটু যদি আমরা ফোকাসড করি, লেবার ফোকাসড করি, তাহলে এই সমাধানটা অনেকখানি হয়ে যাবে। জাস্ট উই ক্যান স্টার্ট। এই যে আপনি বললেন যে 3 দশক হয়নি, আমরা আজকে শুরু করলে আজকেই এটা রকেট হবে না, কিন্তু আমরা শুরু করতে পারি। কেন শুরু করবো? আমার দেশের বয়স 50 পার হয়ে গেছে, শ্রমিকরাই এই দেশকে এতদূর নিয়ে আসছে। এবং আপনি নিজেই বলছিলেন যে যারা দক্ষ শ্রমিক, যারা বাইরে যাচ্ছে, তারা রেমিটেন্সের এই যে এত ভালনারেবল অবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি, তার মধ্যেও এই রেমিটেন্সটা আমাদেরকে মোটামুটি গতকালকের ভুলটা আজকে সকালে আমরা সংশোধন করতে পারি। জি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে ইনসাইড পলিটিক্সে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আপনাদের সঙ্গে পাচ্ছেন নিশ্চয়ই বিরতির পরে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম মহান মে দিবস, সংশ্লিষ্ট শ্রমিকের অধিকার ও রাজনীতি নিয়ে। বিষয়ে কথা বলতে আছেন রাজিকুজ্জামান রতন, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। রাজিকুজ্জামান রতন, একটু জানতে চাই যে আমাদের যে শ্রমিক সংগঠন, এটি তো একটা পার্ট, যারা কর্তৃপক্ষ আছে, মজুরি বোর্ড, ট্রেড ইউনিয়ন, তারা আসলে কতটা অ্যাক্টিভলি কাজ করতে পারছে এই জায়গাটায়? আপনি যেটি বলছিলেন যে বছরের পর বছর ন্যায্য মজুরির জায়গাটা নিয়ে কোনো আলটিমেটলি কাজ হচ্ছে না, এবং যেটি আমরা একটু আগে আলাপ করছিলাম যে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে একটা ন্যূনতম পার আওয়ার হোক কিংবা পার ডে হোক কিংবা মাস হোক, একটা ন্যূনতম বিষয় থাকে। আমরা সেদিকে আসলেই কোনো রকম চিন্তাভাবনা আছে বাংলাদেশে? প্রথমে বলি যে ন্যূনতম মজুরির ডিসিশনটা নিতে হবে রাজনৈতিকভাবে। জি, যেমন ধরুন ভিয়েতনাম, তারা তাদের ন্যাশনাল এবং প্রভিন্সের ক্ষেত্রে একটা ন্যূনতম মজুরি সিলিং তৈরি করে দিয়েছে যে আমার দেশের শ্রমিককে এর কমে মজুরি দেওয়া যাবে না। বিদেশি ইনভেস্টর আসুক, কিন্তু এর কম মজুরি দিতে পারবেন না। আমাদের ইপিজেড তৈরি করা হয়েছে, বলা হয়েছে এখানে কোনো ট্রেড ইউনিয়ন করতে পারবে না। তার মানে বিদেশিদেরকে এখানে আকর্ষিত হয়েছে তারা এইভাবে যে এখানে নির্দ্বিধায় আমাদের শ্রমশক্তি লুণ্ঠন করা যাবে। আচ্ছা, ধরুন নেপাল, মাথাপিছু আয়ত নেপালের বাংলাদেশের চেয়ে কম, $1352। আমরা তো 2765 বলছি। জি জি জি। তাহলে নেপালে কেন শ্রমিকদের মজুরি বাংলাদেশের চেয়ে বেশি? আচ্ছা, কম্বোডিয়ার মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম, জি, $2037। সেখানে কেন শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিকদের মজুরি? আমরা যদি বলি যে বিদেশি বায়ারদের উপর নির্ভর করে আমাদের মজুরি নির্ধারণ করতে হবে, কম্বোডিয়াও তো গার্মেন্টস পণ্য রপ্তানি করে, তাহলে কম্বোডিয়া গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাংলাদেশের প্রায় দ্বিগুণ কেন? বাংলাদেশে যখন $100, কম্বোডিয়াতে হচ্ছে $203। তাহলে কীভাবে কম্বোডিয়া দেয়? তার মানে কম্বোডিয়া থেকে স্ট্রং ওয়ার্কার্স মুভমেন্ট আছে, তারা প্রতি বছর সেপ্টেম্বর মাসে গিয়ে বসে যে এর কম মজুরি দেওয়া যাবে না, এবং রাষ্ট্র তাদেরকে প্যাট্রোনাইজ করে, পলিটিক্যাল ডিসিশন দেয়। এখন ধরুন লন্ডনে, দাদা যেটা বলুন, লন্ডনে ধর্মঘট করছে মেট্রো, তাকে কিন্তু রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে না। বাংলাদেশে কোনো একটা শ্রমিক যদি আন্দোলন করে, তার পেটের দাবিতেও যদি আন্দোলন করে, তখন তাকে রাষ্ট্রদ্রোহী, তাকে দেশদ্রোহী, তাকে কত ধরনের অভিধায় অভিযুক্ত করা হবে, এবং ষড়যন্ত্রকারী। শ্রমিক আন্দোলন এবং ষড়যন্ত্র, মানে শ্রমিক আন্দোলনকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করার একটা চেষ্টা আছে। আর একটা কথা খুবই ভালো বলেছেন, যার নুন খায় তার গুণ গায়। আসলে ঘাম ঝরায় যে শ্রমিক, ঘামের স্বাদটা তো নোনতা। তাই ঘাম ঝরিয়ে উৎপাদন করে যে শ্রমিক, গুণটা তো তারই গাওয়া উচিত। কিন্তু আমাদের মানে কালচারটা কীরকম, মালিকের গুণ গাইতে হবে। মালিক কিন্তু মালিক হয়ে উঠতোই না যদি শ্রমিক তার শ্রমশক্তিটাকে প্রয়োগ না করত। এবং মজুরি যত কম দেবে, মুনাফা তত বাড়বে। এই সাধারণ নিয়মটা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে গৃহকর্মীদের যেমন আইন সুরক্ষা নাই, আমাদের রিক্সা, ব্যাটারি রিক্সা এবং ইজি বাইক মিলে প্রায় 45 লক্ষ মানুষ এই প্রচণ্ড রৌদ্রে জীবিকা নির্বাহের জন্য ছুটছে। তারা আমাদের 71 লক্ষের মতো আছে আমাদের পরিবহন শ্রমিক, 40 লক্ষ আমাদের নির্মাণ শ্রমিক, আমাদের চা বাগানে শ্রমিকের সংখ্যা 1,30,000। আমাদের যদি হোটেল কর্মচারীর কথা বলি, সেটা প্রায় 15 লক্ষ। আমাদের নৌযান শ্রমিক, সেটার সংখ্যা 10 লক্ষ। এমনি করে যে শ্রমশক্তি, এরাই তো আমাদের উৎপাদনের চাকাটাকে ঘুরিয়ে রেখেছে। এরা শুধু উৎপাদন করেন, এরা ভোক্তাও তো। গার্মেন্টসের যে 40 লক্ষ শ্রমিক, তারা কি শুধু মজুরি নেয়? তারা তো আবার পণ্যও কেনে।
তারা পণ্য কেনে বলে তো আমার শাড়ি লুঙ্গি এগুলো বিক্রি হয়, আমার টুথপেস্ট বিক্রি হয়, আমার সাবান বিক্রি হয়। ফলে শ্রমিকদের মজুরিটা যদি ন্যায্য হয় তা অর্থনীতিতে এমন একটা প্রভাব ফেলে, অর্থনীতিও গতিশীল হয়ে ওঠে। এই জন্য পৃথিবীর যে দেশগুলো উন্নত সেই দেশের শ্রমিকের মজুরি বেশি। আর একটা কথা বলে আমি একটু এখানে এই পর্বটা শেষ করতে চাই। এই যে প্রবাসী শ্রমিকদের কথা বললাম, আমাদের প্রতি বছর গড়ে 10 লক্ষ শ্রমিক দেশের বাইরে যাচ্ছে, তার মধ্যে প্রায় 1.5 লক্ষ যাচ্ছে নারী শ্রমিক। আচ্ছা, কত অমানবিক কাজের মধ্যে তারা যুক্ত থাকছেন। এর মধ্য দিয়ে দুটো পয়সা আমাদের আসে, কিন্তু কি পাই এবং কি হারাই। বাংলাদেশে মাইগ্রেশন কস্ট হচ্ছে সবচেয়ে বেশি, নেপালের চেয়েও বেশি, শ্রীলঙ্কার চেয়ে বেশি, ভারতের চেয়ে বেশি। আমাদের বিদেশে শ্রমিক পাঠাতে কেন 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা করে লাগবে? প্রথমত ওখানে গিয়ে এসে কম পয়সায় শ্রম বিক্রি করে, দ্বিতীয়ত যাওয়ার খরচটা বেশি। ফলে 3 বছর পরে যখন তার ফিরে আসার সময় হয়, তখন দেখে যে টাকা খরচ করে সে গিয়েছিল, রিটার্ন করার পরে রিটার্নিং মাইগ্রেন্টটা একটা সমস্যায় পড়ে যায়। এখন দেশে এসে আমি আবার কি করব, অস্থির হয়ে যায়, আবার সে বাইরে যাবার জন্য। ফলে এই বিদেশ প্রত্যাগত শ্রমিকরা, তাদের রেমিটেন্সটা আমরা গুনছি না প্রতিদিন গড়ে 12টা করে লাশ আসে, গুনছি না তারা দেশে ফিরে এসে তারপরে কি করে। ফলে আমরা একটা তাৎক্ষণিক বেনিফিটটা পাই যে আমাদের প্রতি বছর $22 বিলিয়ন রেমিটেন্স তারা আনছেন, কিন্তু এটা গুনছি না যে কি পরিমাণ শ্রমশক্তি হারিয়ে দেশে যখন তিনি ফিরে আসবেন, তখন তিনি কোথায় তার জীবন এবং জীবিকাটা নির্বাহ করবেন। ফলে সমগ্র হলিস্টিক অ্যাপ্রোচটা, আমাদের যে একটা সামগ্রিক বিবেচনা আমাদের শ্রমশক্তি নিয়ে কিন্তু করা হচ্ছে না। এটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া হবে না। জি, প্রশান্ত ভূষণ, রাজনৈতিক সিদ্ধান্তের কথা বলছিলেন। আমাদের রাজনৈতিক অবস্থান, আসলে সরকারের অবস্থান শ্রমিকদের এই যে বিভিন্ন কি বলে অধিকারের জায়গাটাই, এবং উনি একটা বিষয় বলেছিলেন যে শ্রমিক আন্দোলনের সঙ্গে ষড়যন্ত্রের বিষয়টা খুব মানে গন্ধ খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, একটু আগে আমরা তো বলছিলাম যে এখানে বিশুদ্ধ শ্রম অধিকার বা শ্রম পরিবেশ বা শ্রমিক অধিকার, এটি তো একেবারে বিরল হয়ে গেছে। যে কোনো ইস্যুতে তারা সাথে সাথে একটা রাজনৈতিক একটা টার্গেট ঠিক করে দেয় বা অনুপ্রবেশ করে। আপনার মনে আছে যে যখন শিশুদের ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, সেখানেও কিছুদিন পরে মানে জাস্ট দ্বিতীয় বা তৃতীয় দিনে হঠাৎ করে রাজনৈতিক একটা টার্গেট দিয়ে দিল। এমনকি একজন বিখ্যাত মানুষ তিনি আরেকটি আন্তর্জাতিক প্রচার মাধ্যমে বলেই দিলেন যে আসলে এগুলো ছাত্রদের প্রতিবাদ হলেও এটি আসলে দীর্ঘদিন ধরে চেপে বসা, ওনার ভাষায় যে গণতন্ত্র নাই, নির্বাচন নাই, এগুলোর প্রতিবাদ হচ্ছে। সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে গেলেন, এটা উনি করলেন। তারপর আপনি লক্ষ্য করবেন যে গত পরশুদিন যে জাতিসংঘ রিপোর্টটা দিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অধিকারটার বিষয়ে, দুই দেশের সরকার আরও এগিয়ে আসবে এবং তারা জাতিসংঘ থেকে উদ্যোগ নিচ্ছেন প্রবাসী শ্রমিকদের কথা বলতে গিয়ে। এটা কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের যে বড় একটা শ্রম বাজার, এখানে এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। কিন্তু আপনি দেখেছেন যে করোনা পরবর্তী প্রত্যাগত শ্রমিক যারা, তাদের জন্য সরকার তহবিল গঠন করেছেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং স্থানীয়ভাবে তাদের এই স্থানীয় অর্থনীতিতে তারা যদি ব্যবসা করতে চান তাদের জন্য লোনটা সহজলভ্য করে দিয়েছেন। আরেকটি বিষয় আমি এই ফাঁকে বলি যে যারা আমাদের অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা আছেন, আমার মনে হয় যে রতন ভাই, আমি জানি না আপনার অভিমতটা কী হবে, স্বাস্থ্য এবং শিক্ষা বিমার অধীনে তাদের অবিলম্বে নিয়ে আসা যায়, প্রিমিয়ামটুকু অত বেশি হয় না, সেটা এমপ্লয়ার ক্যারি করতে পারবেন। কারণ এটা হলে আপনি দেখবেন যে তার এই যে শ্রমিক পরিবারের পরবর্তী প্রজন্মের বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষার বড় একটা ব্যয়, সেটি কিন্তু এই বিমার মাধ্যমে এটি হয়ে যেতে পারে। এটি অন্যান্য দেশে এটা করেছে, কম উন্নত দেশেও এটি করেছে। এটা জানে শ্রমিকরা, জানে না? আমি বলছি যে সেটা চালুই হয়নি। আমি বলছি যে এখানে একটা যে রাজনৈতিক উদ্দেশ্যের মানে ইচ্ছার কথা বললেন, তো দেখেন দেয়ার ইজ এন স্ট্রং পলিটিক্যাল উইল, মানুষের অন্ন বস্ত্র বাস, এটা আমাদের কিন্তু সংবিধানেরও নির্দেশ। বলেছেন একটু কানে লাগছে কথাটা, সেটা হচ্ছে যে আমাদের যে ধরেন এই যে বিদেশিদের জন্য মানে বিদেশিদের আকৃষ্ট করার জন্য শ্রমিকদের ধরেন বিষয়টা এরকম যে যা ইচ্ছা মজুরি দিয়ে কাজ করাতে পারবে, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, এই জায়গায় একটু জেনারেলাইজড হয়ে গেল। কারণ আমি পৃথিবীর উন্নত দেশগুলোতেও দেখেছি কিছু কিছু সেক্টর এগুলো জরুরি সার্ভিসের আওতায় থাকে, ওখানে আপনি কোনো ধর্মঘটও করতে পারবেন না। একটু আগে আমরা যে মেট্রো ধর্মঘটের কথা বললাম, এটা নোটিশ দিয়েছে 2 বছর আগে এবং এর মধ্যে কমপক্ষে 5 বার আলোচনা হয়েছে এবং আলোচনা ব্যর্থ হওয়ার পরে তাদের মধ্যে 2 দফা ভোটাভুটি হয়েছে। একটা নির্দিষ্ট সংখ্যক সদস্য
সদস্য ভোট না দিলে ধর্মঘটও করা যায় না, অর্থাৎ অনেকগুলো ফিল্টারিং প্রসেস আছে। আর আমি তো চাইলেই আজকে রাস্তা অবরোধ করে দিচ্ছি, আমি আগুন ধরাই দিচ্ছি, ভাঙছি, এগুলো হচ্ছে ওই যে এই শ্রমিকদের দাবির সাথে রাজনৈতিক অভিঘাত বা রাজনৈতিক যে আপনার টার্গেট সেটাকে দিয়ে এটাকে পুরো রাজনৈতিক রং দেওয়া, তাতে দুটো ক্ষতি হয়, রাজনীতিরও ক্ষতি হয়, শ্রমিকদের অধিকারও ক্ষতি হয়। কিন্তু রতন ভাই যেটি বললেন যে দেখেন আমাদের বিদেশি এই যে ধরেন বিভিন্ন ক্ষেত্রে মানে জেনারেলাইজ করে বলি ন্যূনতম মজুরি কবে ফিক্স হবে বাংলাদেশে, দেখুন সেটা তো আপনি আমি এখনই বলতে পারবো না, কিন্তু একটা জিনিস এই গতিতে আমরা বিদেশি বিনিয়োগকারীরা এখানে কেন আসেন, এই ফ্যাক্টরিগুলো কিন্তু একসময় লন্ডনের হোয়াইট চ্যাপেলে ছিল, এই ফ্যাক্টরিগুলো মজুরি বেড়ে গেছে কিন্তু সরে গেছে, আমার এখানে মজুরি বেড়ে গেলে আরেকদিন আরেকজনের কাছে সরে যাবে, যেই আমাদের যে সস্তা শ্রমটা আছে এবং এটির কারণেই তো বিনিয়োগকারীরা আসবে, না হলে সে আসবে কেন, চায়নায় কেন যাবে না, ভিয়েতনামে কেন যাবে না, আমার এখানে কেন আসবে বা অন্য দেশে যাবে না, আমাদের তাৎক্ষণিক স্বার্থটা কি, আমার ন্যাশনাল ইন্টারেস্টটা কি, আমি যতটুকু বিনিয়োগ পাই সেটাকে ব্যবহার করে আমি যখন একটি প্রাথমিক কর্ম অবস্থা তৈরি করব, তারপর ধারে ধারে ধীরে ধীরে এটা উন্নত হবে, অন্য দেশও তাই করেছে, কিন্তু আমি এই পর্যায়ে ওটা আটকে দিতে পারবো না। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার ট্রেড ইউনিয়নের কারণে এক সময় যখন জাতীয়করণ ছিল তখন তো একেবারে এগুলো ফ্রি স্টাইল ছিল, অনেক কিছুই ছিল, যে অনেক সময় আপনার যে ওই নির্দিষ্ট একটা সেক্টর আপনি যে ন্যূনতম করলেন এটা কিন্তু সব জায়গায় এক হবে না, আপনি রিক্সা ইন্ডাস্ট্রিতে একরকম হবে, আপনি কৃষি শ্রমিক একরকম হবে, আপনি মিডিয়ায় একরকম হবে, আপনি একরকম, অর্থাৎ এটাকে সেক্টর স্পেসিফিক করতে হবে, না হলে হবে কি বাস্তবসম্মত হবে না। তো এই কারণেই আমি আবার এটাও চাই না যে এটি করতে গিয়ে আমার পুঁজিটা আসা বন্ধ হয়ে যায়, কারণ যেখানেই আপনি দেখবেন পুঁজির প্রবাহ যদি বন্ধ হয়ে যায় সেখানে কোনো উৎপাদন হবে না, কলকারখানা হবে না, শিল্প হবে না, তখন তো আমার কিছুই থাকবে না। জি, বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন যদি? এটা একদম একটা কল্পিত ভয়, কারণ বাংলাদেশের চাইতে অনেক বেশি মজুরি দেওয়ার পরেও কম্বোডিয়াতে বিনিয়োগ হচ্ছে কেন, ভিয়েতনামে বিনিয়োগ হয় কেন, ফিলিপাইনে বিনিয়োগ হয়েছিল কেন, সাউথ কোরিয়াতে বিনিয়োগ হয়েছিল কেন, সিঙ্গাপুরে বিনিয়োগ হয় কেন? ফলে বিনিয়োগ শুধুমাত্র মজুরি বাড়ালে বিনিয়োগ চলে যাবে তা নয়, তাহলে বিনিয়োগের জন্য আমি শুধু মজুরি বলছি না, আমি হঠাৎ করে রাস্তায় নামা, কিন্তু আমরা বানিয়ে ফেলছি শ্রমিকদেরকে যে শ্রমিকদের মজুরি বাড়ালেই হয়তো বিনিয়োগ চলে যাবে, বিষয়টা তা না। আসলে লুণ্ঠন যে কত তীব্র এটা বোঝা যায়, বাংলাদেশ দ্রুত গতিতে ধনী হওয়ার দিক থেকে পৃথিবীতে 1 নম্বর। এটা কেন এই দ্রুত গতিতে ধনী হতে পারছে বাংলাদেশ? পারছে এই কারণে সস্তা শ্রমশক্তিকে লুণ্ঠন করতে পারছে। আর একটা বিষয় দেখুন, প্রবাসী শ্রমিকদের কথা বলি, প্রতিটা প্রবাসী শ্রমিক দেশের বাইরে যাওয়ার সময় ৩৫০০ টাকা করে সে দিয়ে যায়, এটা তার মানে প্রতি বছর ১০ লক্ষ শ্রমিকরা ৩৫০ কোটি টাকা তাদের কিন্তু একটা জমা থাকে। যে শ্রমিকরা ফিরে আসবে তাদের সুরক্ষা, এটার জন্য তো এই ফান্ডটা আছেই, ফলে এটা কিন্তু শ্রমিকদেরই দেওয়া। ১, ২ নম্বরে আমরা যেটা বলি যে বাংলাদেশে দেখেন অনেকগুলো সেক্টর আছে, ন্যূনতম মজুরির ক্ষেত্রে একটা বটম লাইন তৈরি করা দরকার। সেক্টর অনেক থাকতে পারে, কিন্তু একটা বটম লাইন যে এর নিচে কাউকে মজুরি দেওয়া যায় না, কারণ বাজারে যে চালটা যখন বিক্রি হয় তার একটা বটম লাইন থাকে না। তারপরে আপনি এখন যদি কাটারিভোগ চাল কেনেন কিংবা আপনি যদি বাসমতি চাল খান কোনো অসুবিধা নেই, কিন্তু একটা বটম লাইন তো থাকে। সরকার বটম লাইন তৈরি করতে পারে সব জায়গায়, কিন্তু মজুরির ক্ষেত্রে করতে চায় না কেন? এই মানে এই কেন উত্তর কি বলে মনে হচ্ছে ব্যবসায়ীদেরকে একটা ব্যবসায়ী পুঁজিপতি তথাকথিত শিল্পপতি তাদেরকে একটা নানা ধরনের সুযোগের মধ্যে রাখতে চায়, কারণ সরকার এবং ব্যবসায়ীরা দুজনার, যে কারণে দেখুন সংসদে যেমন ব্যবসায়ীদের আধিক্য, অর্থনীতিতে ব্যবসায়ীদের প্রাধান্য, রাজনীতিটাও পলিসিটা তৈরি হয় ব্যবসায়ীদের স্বার্থে, শ্রমিকরা সেখানে উপেক্ষিত। শ্রমিকরা শ্রম দিয়ে উৎপাদন করবে, উৎপাদনের বেনিফিট সে পাবে না, আবার শ্রমিকরা ভোট দেবে, সেই ভোটের পরে যারা ক্ষমতায় যাবেন তারাও তাদের স্বার্থ দেখবে না। প্রত্যাশার জায়গাটা একটু শেষ পর্যন্ত প্রত্যাশা হচ্ছে একটা জায়গায় মে দিবস আমাদের এই শিক্ষাটা দিয়েছে যে ৮ ঘন্টা কর্মদিবসের দাবির সঙ্গে যেমন ন্যায্য মজুরির দাবিটা ছিল, এখান থেকে মে দিবস দেখিয়েছে আন্দোলনের পথেই অধিকার আদায় হয়। অধিকার কখনো করুণা কিংবা দয়ার বিষয় নয়, অধিকার হচ্ছে মানুষের একটা সচেতন সংগ্রামের বিষয়। ফলে ট্রেড ইউনিয়ন, একটা সচেতন সংগঠিত ট্রেড ইউনিয়ন যেমন গড়ে তোলা দরকার, পাশাপাশি শ্রমিকদের একটু বোঝা দরকার আমি কি দিয়ে কি পাই। কত আগে নজরুল এই কথার প্রশ্ন তুলেছিলেন না, যে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। ফলে
শ্রমিকরা যে বেতন পায় সে বেতনটা কিন্তু তার অর্জিত, সে শ্রম দেয় বলে সে মজুরি পায়। এখন শ্রমিকদের এই অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং করতে হবে কি পরিমাণ শ্রম দিয়ে সে কি পরিমাণ মজুরি পেয়েছে, এই মজুরিটা ন্যায্য হচ্ছে কিনা। অনেক ধন্যবাদ প্রশান্ত হোসেন বড়ুয়া। না, নিশ্চয়ই আগামী মে দিবসে একই রকম আলোচনা করব কিনা, কোন রকম উন্নয়ন দেখবেন বলে মনে হয় কিনা? না, দেখুন ওখানে ওই যে আপনার বিক্রম ট্যাক্সিওয়ালার গল্পটাও প্রাসঙ্গিক, কৃষ্ণচন্দ্রের। তিনি একজন আহত শ্রমিক ছিলেন। তো এবং এটি লম্বা গল্প, আমি এখানে বলছি না, দেখে নেবেন। তো মোদ্দা কথাটা হচ্ছে যে শ্রমিকের যে প্রত্যাশা শ্রম মানের সাথে এবং শ্রম মজুরির যে সামঞ্জস্য, রতন ভাই বললেন, এখানে দ্বিমত করবার তো কিছু নেই। না, কিন্তু আমার মনে হয় আমাদের রিসোর্সেসগুলো, জি আমরা একটু এই জায়গাটা শেষ করি। সেটা হচ্ছে যে আমাদের যে বৈষম্য নিয়ে আমরা এত বেশি কথা বলি, সেই জায়গাটায় যে বৈষম্য যে বেড়ে যাচ্ছে, এই জায়গায় চাই যে শ্রমিকদের নিয়ে মানে না ভাবলে এই বিষয়টি আসলে কোন জায়গায় গিয়ে ঠেকবে বলে মনে হয় না। এটা শুধু শ্রমিকদের জন্য যেটি বৈষম্য বেড়ে যাচ্ছে তা না। আপনার মনে আছে যে শ্রমের যদি আপনি মজুরি ঠিকঠাক দেন, তারা ন্যূনতম মজুরি যদি পায়, ন্যায্য মূল্য পেলে, ন্যায্য দাম যদি ঠিকঠাক মতো পায়, ন্যায্য দাম, আপনার জন্য শিল্প বলি বা অন্য কোনো ব্যবসা বলি, শিল্পটা যদি সার্ভাইভ করে তাহলেই এতগুলো প্রশ্ন আসে। ভিয়েতনাম বা অন্যান্য দেশের উদাহরণগুলো রতন ভাই দিয়েছেন, এবং এটি আগেও আসছেন। না, আমি বলছি না যে বাড়ালেই হবে, কিন্তু ওই যে ওখানে তো আপনার বিশেষ আপনার ট্রেডের সুরক্ষা আছে, কর্মপরিবেশের। সেখানে হঠাৎ করে কেউ গিয়ে রাস্তা বন্ধ করে আগুন ধরাই দিচ্ছে না। তো আরেকটা বিষয় হচ্ছে রতন ভাই যেটা বললেন যে শ্রমিকদের অধিকার করলে যে এটা ষড়যন্ত্র, বিষয়টা অফকোর্স নট। কিন্তু আমাদের দেশের ট্রেন্ডটা কি? ওই যে আপনি যে শুরুর দিকেই বলেছিলেন যে শ্রমিকদেরকে ব্যবহার করা হয়, শ্রমিকদেরকে গুজব দিয়েও রাস্তায় নামানো হয়। এমনকি আপনার এই 2012 সালের সেপ্টেম্বরে যে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা হলো, চট্টগ্রামে একটা ফ্যাক্টরিতে এরকম গুজব ছড়িয়ে ফ্যাক্টরি থেকে 4-5 হাজার মানুষ পাড়ায় আক্রমণ করার জন্য দৌড়ে গিয়েছিল, এরকম হয়। তো বাট এটা বিষয় না। আর আপনি যেটা মূল বিষয়টা হয়তো বলছেন যে প্রত্যেক মে দিবসে আমরা এই আলোচনায় ঘুরে ফিরে করবো কিনা, নিশ্চয়ই শোনেন। ধরেন আজকে মে দিবসগুলো আজকেই তো শেষ, কালকে তো এই ধরনের এই জন্য বলবো আবার শ্রমিকরা তাদের কাজে ফিরে যাবে। এখানে একটা খুবই কনসিস্টেন্ট একটা অ্যাপ্রোচ নেওয়া দরকার, এবং এখানে খুবই শ্রম ঘনিষ্ঠ এবং শ্রম বান্ধব একটা আপনার পলিসি নিয়ে, পুলিশ কিন্তু অনেক আছে, আমাদের আইনও আছে, এটি একটি সার্বক্ষণিকভাবে এগুলো তদারকি করা দরকার। আমি এই বিষয়ে ওনার সাথে একমত। এখানে ভালো ট্রেড ইউনিয়ন, মানে আমি বলি যে ফিট ফর পারপাস ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের স্বার্থের কথা বলতে গিয়ে আপনি রাজনৈতিক স্বার্থের কথাই যাবেন, রাজনীতির সাথে মিলে এটাকে উদ্দেশ্য হাসিল করতে, সেরকম না। যদি সেরকম হয়, আমার মনে হয় যে সারাক্ষণ একটি তাগাদা থাকে, নিশ্চয়ই এই বিষয়গুলো ডেভেলপ করবে। এবং সবচেয়ে বেশি হলো শিল্প মালিকদের প্রতি এই আহ্বানটুকু থাকবে, যতটুকু পারেন ওনারা যেন এটি করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে অন্তত আগামী মে দিবসে এখন যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, সেই বিষয়গুলো কর্তৃপক্ষের নজর পড়বে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার, রাজনৈতিক দল ও রাজনৈতিক সংগঠন যারা আছে তারা সত্যিকার অর্থে করবে। একটা বিষয়, শ্রমিকরা এগিয়ে গেলে, শ্রমিকদের স্বার্থ সুরক্ষা হলে দেশও নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবে। এই ছিল আজকের ইনসাইট পলিটিক্স। দেখা হচ্ছে অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।